আজকের এই আলোচনায় প্রথম যে বক্তারা দুজন বললেন, তিনজনই বললেন চা বাগান, চা বাগান এন্ড চা বাগান, তাদের পাট্টা, তাদের দুর্দশা, চা শ্রমিকদের অবস্থা। সুমন, মনোজ টিগ্গার কাছ থেকে একটু অন্য ধরনের কিছু কথা প্রত্যাশা করেছিলাম। আমি ভেবেছিলাম যে মনোজ টিগ্গা বলবেন যে প্রকাশ তো সাংসদ আছেই, আমি জিতলে আমিও সাংসদ, ফলে দুজন সাংসদই থাকলো মঞ্চে। কিন্তু মনোজ টিগ্গা, যিনি মোটামুটি একজন সিনিয়র লিডার, তিনি সেই রসিকতার মধ্যে গেলেন না। তিনি যেটা করলেন যে তিনি তার সরকারের পারফরমেন্স বললেন এবং প্রকাশ তার মুখ্যমন্ত্রীর পারফরমেন্স বললেন। দেখুন, এই লড়াইটাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চা বাগানের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ চা বাগানের যে শ্রমিকরা তাদের কি হবে, সেইটা বোধহয় আমরা আরেকটু বেশি করে প্রত্যাশা করতে পারি। এবং যেহেতু মনোজ টিগ্গা এই এমন একটা সিটে লড়তে এসছেন যেখানে বিজেপি অনেক এগিয়ে আছেন, সেখানে আরেকটা জরুরি প্রশ্ন যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি নিয়ে কি মনোজ টিগ্গা জিতে গেলেও এগোবেন? অর্থাৎ যেসব কথাগুলো জন বার্লার কাছ থেকে আমরা শুনেছিলাম সেগুলো মনোজ টিগ্গা কি বলবেন? আমাদের পার্টির তরফ থেকে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। কে বা কারা ব্যক্তিগত কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা ব্যক্তিগত হতে পারে, কিন্তু দলগতভাবে আমাদের কোনোদিনও রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে ভাগের কথা কোনোদিনও বলেননি। মিলিয়ে ওরাও আপনি আমাকে বলুন যে যে এই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে একটা সময় আরএসপির প্রবল প্রতাপ ছিল। আপনার বাবাও সম্ভবত এখানকার সাংসদ হয়েছিলেন, তাকে আমি চিনতাম, তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রীও ছিলেন। তো এই নির্বাচনে এই মুহূর্তে আপনাদের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনাদের শক্তি, আপনাদের এখানে মনে হয় কংগ্রেস কোনো প্রার্থী দেয়? আমি একটু অ্যাডিশন করি। আমরা কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে জিজ্ঞেস করেছিলাম যে 48,000 পেরিয়ে 50,000 হবে কিনা। আমার মনে হয় এবার ভোট বাড়বে। দুজনেই বিরক্ত, দুজনের কাজ যেটা শুধু বড় বড় কথা, কাজের বেলায় কোনো কাজ নেই। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আবার ফিরে আসব। মিলি, আপনি বলুন, আমাকে একটা কথা বলুন। একদিকে মনোজ টিগ্গা বলছেন প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা, এদিকে প্রকাশ চিকবরাই বলছেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা। আপনার জনগণের কাছে আপনার বার্তা কি হবে? দেখুন, আলিপুরদুয়ার এখনই মিস্টার বাড়াই উনি বললেন যে আলিপুরদুয়ার নাকি দিদি দিয়েছে। আপনারা সবাই ভালো করে জানেন আলিপুরদুয়ার কাজটা কে করেছে, আলিপুরদুয়ারে কাজটা কে করেছে, জেলার কাজটা কে করেছে আপনারা ভালো করে জানেন। স্কুল, কলেজ, যত ব্রিজ সব বাম আমলের। দিদি শুধু নীল সাদা রং করেছে, আর কিছু কাজ করেনি। প্রকাশ এবারের নির্বাচন আপনারা ইতিমধ্যেই 2.5 লাখ ভোটে পিছিয়ে আছেন গত লোকসভার হিসেব ধরলে, আর বিধানসভার হিসেব ধরলে 21-এ তৃণমূলের এত বড় জয় হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এই সিটে, আলিপুরদুয়ার সিটে সংখ্যাগত দিক থেকে আপনারা 1.5 লাখেরও বেশি ভোটে পিছিয়ে আছেন। কিভাবে মেকআপ করবেন? আলিপুরদুয়ারের মানুষ কনসেস মানুষ এবং কনসেস ভোটার আছে। পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মানুষ কিন্তু স্বচ্ছভাবে ভোট দিয়েছে। আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি, আমি দায়িত্ব নিয়ে বলবো, এইখানে যারা প্রতিনিধি আছে, বিরোধী দলের প্রতিনিধি আছে, ওরাও বলবে একটা অঞ্চল দেখান যে অঞ্চলে আমরা কোনো মতন অসুবিধা কাউকে করেছি। ডেমোক্রেসি পদ্ধতিতে এখানে ভোট হয় এবং শান্তি শৃঙ্খলা রেখে ভোট হয় এবং কোনো ভোটের উল্লঙ্ঘন হয় না। মনোজবাবু যেটা বললেন যে কেন্দ্র সরকার কাছ থেকে চলে, সরকার কার দিয়ে চলে? ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে, কেন্দ্র চলে এবং স্টেটও চলে। কেন্দ্রের যে জিএসটি আছে, গুড সার্ভিস ট্যাক্স, তার 60% টাকা এই বাংলা থেকে কেটে আপনারা নিয়ে যাচ্ছেন এবং 40% টাকা রাজ্য সরকারের কাছে যাচ্ছে। 4 বছরে 4,16,000 কোটি টাকা এই বাংলার টাকা আপনারা নিয়ে গেলেন এবং 100 দিনের টাকা আপনারা আটকাই দিলেন। কিসের জন্য আটকাইলেন? আমি 8 বার সংসদে কথা তুলেছি, 6 মাসে 8 বার বক্তব্য রেখেছি। আগেও এমপিরা ছিল, দিল্লিতে পার্লামেন্টে কথা বলার মতন এমপির সুযোগ কিন্তু ছিল না। আলিপুরদুয়ার জেলার মানুষ, কোচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষের কথা তুলতেছি কেন? এই সুযোগ আমি পেয়েছি কেন? আমি একজন গ্রামের ছেলে, আদিবাসী ছেলে, এই সেন্টিমেন্ট আমার আছে। কোথায় থেকে টাকা দেন বুঝতে লাগবে।
প্রকাশ চিকবারাকের অভিযোগ শুনতে পেরেছেন আপনি। প্রকাশ চিকবারাকের বক্তব্য, আপনারা 100 দিনের কাজের টাকা আটকেছেন, মানুষের টাকা আটকে রাখছেন। দেখুন, ভারতবর্ষ একটি দেশ, পশ্চিমবঙ্গ তার একটি অঙ্গরাজ্য। আর আমাদের দেশে যেটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে, তো তার মধ্যে আমাদের আমি আপনাকে বলি যে কোথায় টাকা আটকে আছে। আমি আপনাকে বলতে চাই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আমাদের ইউপিএ সরকার দিয়েছে, মনমোহন সরকার দিয়েছে 5,431 কোটি টাকা। এনডিএ সরকার দিয়েছে 9 বছরে 11,051 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ সরকার দিয়েছিল 4,466 কোটি টাকা। এনডিএ সরকার দিয়েছে 9 বছরে 30,000 কোটি টাকা। এনআরএলএম এ ব্যাংকিং লিঙ্কেজে ইউপিএ সরকার দিয়েছিল 626 কোটি টাকা। এনডিএ সরকার 9 বছরে দিয়েছে 74,034 কোটি টাকা। এনআরএলএম, সিআইএফ, রিভলভিং ফান্ড, কমিউনিটি এলএনএপি, এটাতে ইউপিএ সরকার দিয়েছিল 23 কোটি টাকা। এনডিএ সরকার দিয়েছে 9 বছরে 14 থেকে 23 3,735 কোটি টাকা। বিত্ত আয়োগ মানে ফাইন্যান্স যেটা ছিল, ফাইন্যান্স কমিশন, আমি বলি এলএনএপিতে ইউপিএ সরকার দিয়েছিল 3,685 কোটি টাকা। এনডিএ সরকার 6,806 কোটি টাকা দিয়েছে। প্রকাশ, বিত্ত আয়োগ দিয়েছিল মানে আমি বলবো, আমি মনোজ বাবুর মতন 3,770 কোটি টাকা। আমি মনোজ বাবুর এনডিএ মতন সরকার দেখে কথা বলবো না। কোটি টাকা। আমি মনোজ বাবুর মতন আমি মনোজ বাবুর মতন ডায়েরি দেখে কথা বলবো না। আমি কি বলবো, আমার যথেষ্ট ভাবে আইডিয়া আছে। অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22, অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 অর্থ বর্ষতে আপনারা 4 বছরে 4,16,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেলেন। 1,60,000 কোটি টাকা আমরা পাই। এমজি এনার্জিএস এর টাকা 2 বছর ধরে বন্ধ, কেন দিলেন না? 8,500 কোটি টাকা আমরা পাই। মিশন হেলথ স্কিমের টাকা পাই আমরা, বাংলা আবাস যোজনার টাকা পাই। এই টাকা কি দিল্লির টাকা? এটা আমাদেরই টাকা। আমাদের টাকা ট্যাক্স কাইটে নিয়ে যাচ্ছেন এবং যৌথভাবে আমাদেরকে কোশ্চেন করতে লাগবে। পার্লামেন্টে কথা তুলেছি আমি, দিদির সাথে আমিও ছিলাম। দিদি বলেছেন গরিব লোক কাজ করেছে 100 দিনের কাজ, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 50 দিন কাজ করেছে। 2 বছর আপনারা টাকা আটকে দিলেন। একজন সাংসদ প্রকাশিত বলেছে, বিধায়ক প্রকাশিত বলেছে কি টাকা নাকি বিজেপির সাংসদ মন্ত্রীরা আটকাইছে। কে অধিকার দিল এটা আপনাদেরকে? গরিব মানুষের টাকা রোকার দিদি দিয়েছে টাকা, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী গরিব দিয়েছে। মানুষের, আপনারাই গরিব মানুষের টাকা আটকাচ্ছেন। আবারও বলি, মনরেগাতে ইউপিএ সরকার দিয়েছিল 14,985, বিজেপি গভর্নমেন্ট দিয়েছে 54,150। আমি এই কমেন্টে যাব না, আমি একজন সাংসদ আছি, রেকর্ড হচ্ছে, সাংসদ রেকর্ড হচ্ছে, মিথ্যা কথা বলতেছে, মিথ্যাবাদী লোক। কেন পার্টি চেঞ্জ হলো? জবাব দিবে, জবাব দাও। এদের কাছে বুদ্ধি নাই। কেন হসপিটাল হলো না? হসপিটাল কেন হলো না? এয়ারপোর্ট কেন হলো না? হসপিটালের কথা বলছেন, জবাব দেন। হসপিটাল। কেন প্রার্থী বদল করলেন? হসপিটালের কথা একজন বলছেন। চেঞ্জ করে দিলেন। মিলির কাছে আসবো। মিলি 25 কোটি টাকা হিসাবটা দিয়ে তোকে আমরা মাইনে যাবো, আলিপুরদার মেনে যাবে। হ্যাঁ, প্রকাশ। মনোজ দা আর প্রকাশ হিসেব দিলেন। আমি এটা বলতে চাই, আপনি বলুন, আপনি বলুন। মনরেগা, বলি, আবাস বলতে চাই। কাজ, এইগুলো সব বামের আমলেই এগুলো সব কাজ। আজকে ওনারা টানাটানি করছেন যে এই টাকা দিয়েছি, ওই টাকা দিয়েছি, কিন্তু কাজ তো শুরু করেছিল বামেরা। এটা ওনাদেরকে মনে রাখতে হবে। মনোজ, এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ফরো ফ্যাক্টর আদিবাসী ভোট। কোচবিহারের একটি কেন্দ্র তুফানগঞ্জ, সম্ভবত তুফানগঞ্জ বাদ দিলে বাদবাকি 6টা কেন্দ্রে প্রায় 35% বেশি আদিবাসী ভোট রয়েছে। এই আদিবাসী ভোট এবারে কোন দিকে যেতে চলেছে বলে মনে হচ্ছে? 2019 সালে আদিবাসীরা 2 হাত ধরে বিজেপিকে আশীর্বাদ করেছে। 2021-এও আমরা 30টা সিট উত্তরবঙ্গে জিতেছিলাম, আদিবাসীরা আমাদেরকে করেছে। আপনারা বলুন যে টিএমসিতে কোন আদিবাসী লিডার আছে? আমি এক এক করে বলে দিতে পারি। অর্জুন মুন্ডাকে ন্যাশনাল লিডার বানিয়েছে বিজেপি, জুয়েল উরাও আছে, বাবুলাল মারান্ডি আছে আমাদের মধ্যে আছে। সর্বোপরি একজন পিছিয়ে পড়া সমাজের
একজন মহিলা যিনি কাউন্সিলর ছিলেন, পরবর্তীকালে এমএলএ হলেন উড়িষ্যা, মন্ত্রী হলেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন, সর্বোপরি আজকে দেশের যদি কনস্টিটিউশনাল পোস্টে, যদি সংবিধানের পোস্টে যদি কেউ বসে আছে, তাহলে একজন আদিবাসী বসে আছে, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। আপনি টিএমসিতে দেখিয়ে দিন যে কাকে সেই পোস্টে বসিয়েছে, একটাও আপনারা পাবেন না। আজকে দেশের 1 নম্বর যদি কনস্টিটিউশনাল পোস্টে বসে আছে, তাহলে একটা আদিবাসী। আমরা আদিবাসী হিসাবে গর্বিত যে দেশের সর্বোচ্চ কনস্টিটিউশনাল আদিবাসী হিসেবে গর্বিত দেশের 1 নম্বর পোস্টে দ্রৌপদী আমি মুর্মু। বলবো দেশের যে সর্বোচ্চ পোস্টে বসে আছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এবং প্রেসিডেন্ট এরকম একটা পোস্ট, এটাকে নিয়ে কোনো কমেন্ট করা যায় না। আমাদের গার্জিয়ান অনুসারে, হেড অফ দা ফ্যামিলি অনুসারে উনি আছেন, আমরা সবাই এবং পুরো বাঙালবাসী না পুরো ভারতবাসী একে সম্মান জানাই। কিন্তু নতুন যে পার্লামেন্ট হলো, সেখানে কেন প্রেসিডেন্ট আসলো না? কেন আসলো না? আমি বলতে চাই বিজেপি যে আদিবাসীদেরকে তুচ্ছ মানে যখন রাষ্ট্রপতি ঘোষণা হয়েছিল, একজন আদিবাসী মহিলাকে একজন প্রেসিডেন্টকে কারামন্ত্রী ঢুকতে দিল না। কিভাবে মন্তব্য করেছিলেন, সম্প্রদায়কে নিয়ে দ্রৌপদী মুর্মুর গায়ের রং নিয়ে কি মন্তব্য করেছিলেন, তাতে বোঝা যায় যে সাংসদ হিসেবে TMC বলতে পার্টি কেন আদিবাসীকে আসলো না? ভালোবাসে নাকি ভালোবাসে একজন না? আদিবাসী আপনারা মহিলা, সবাই তিনি শুনেছেন প্রেসিডেন্ট, দ্রৌপদী মুর্মুর গায়ের রং নিয়ে পূজার দিন কারামন্ত্রী কি প্রেসিডেন্ট মন্তব্য কিন্তু ছিল না। করেছিলেন, এই যে বাবাকে এটাকে মনে সবাই পাবো জানে, সবাই কেমিক পুরো করবে না উনি। ভারতবর্ষের একজন লোকেরা আদিবাসী দেখেছে। মহিলা হিসেবে মিলি কি বলছেন? মিলি, আমি ওনার সমর্থন করছি। ওনাকে কেন ডাকা হয়নি? আমাদের প্রেসিডেন্টকে ওনারা ডাকলেন না, এটা খুব দুঃখের বিষয়। উনি যখন ফার্স্ট প্রেসিডেন্ট হয়ে এলেন, ওনাকে পুজো করে उनका पूजा करके उनका क्या बोलते हैं उसको शुद्ध किया गया। उनको आदिवासी समझ के नहीं, उनको आदिवासी समझ के पूजा करके उनको शुद्ध किया गया। ये बीजेपी की नीति है। आदिवासी को आदिवासी नहीं मानते हैं, तभी ना वो पूजा करके शुद्ध करे। क्यों? एक काला रंग है, इसीलिए क्या वो आदिवासी नहीं है? वो इंसान नहीं है? आज वो देश के सबसे बड़े जगह पे है, लेकिन उनको सम्मान नहीं दिया है बीजेपी सरकार ने। ये मेरा भी एलिगेशन है। সুমন, এই যে ইস্যুটা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, এই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ইস্যুটা উঠে আসলো, এ ব্যাপারে তোমার বক্তব্য? মনোজ টিগ্গা, আমি জানি তিনি খুব ভদ্রলোক বলে পরিচিত, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেখানে এত মহিলাদের কথা বলছেন, সেখানে আপনার দলের একাধিক নেতা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেসব শব্দ ব্যবহার করছেন, সেগুলোকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? একদিকে নরেন্দ্র মোদী রেখা পাত্রকে ফোন করবেন, আর আরেকদিকে দিলীপ ঘোষ বলবেন, সেটা কি আপনার মহিলা ভোটকে সংহত করবে? তাহলে আমি আপনাকে বলি, যখন আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু ঘোষণা হয়েছিলেন, সেখানে আপনারা জানেন যে কারামন্ত্রী আমার নিজের বলেছিলেন মনোজ টিগ্গার গায়ের রং কি, দ্রৌপদী মুর্মুর গায়ের রং কি, এই ধরনের মন্তব্য কে করেছিলেন? ওনারা করেছিলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন যে না, কারামন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা মন্তব্য ঠিক করেননি, সেটা ঠিক বলেননি, সেটা কিন্তু বলেনি এটা। ঠিক আছে, আমি এটা মনে করি যে কোনো দলের হোক না কেন, কোনো ধরনের কুমন্তব্য হওয়া উচিত নয়। আমি মনে করি এটা কুমন্তব্য। হ্যাঁ, আমাদের আইডিওলজিক্যালি আমরা আলাদা আলাদা হতে পারি। আমার আইডিওলজি আলাদা আছে, আর টিএমসির আইডিওলজি আলাদা আছে, বামপন্থীদের আইডিওলজি আলাদা আছে। সেটা আইডিওলজিক্যালি আলাদা আলাদা হতে পারি আমরা, কিন্তু আমি কারোর সম্পর্কে আমি নিজে কোনোদিনও ব্যক্তিগতভাবে আমি কোনোদিনও কাউকে আক্রমণ করি না। প্রকাশ, আপনি আমাকে বলুন, আপনারা 2021-এ সারা রাজ্যে এত ভালো রেজাল্ট করলেন, উত্তরবঙ্গে কিন্তু আপনারা যথেষ্ট পিছিয়ে পড়লেন। বিশেষ করে আলিপুরদুয়ারে তৃণমূলের ভোট সেভাবে বাড়লই না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি অনেক রকমের প্রকল্প মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন, আলিপুরদুয়ারকে নতুন জেলা ঘোষণা করেছেন, কিন্তু কেন মানুষের ভোট পাচ্ছেন না? গণতান্ত্রিক দেশের গণদেবতা 2019 সালে যে ম্যান্ডেট দিয়েছিল, আমরা কিন্তু মেনেছি, অ্যাকসেপ্ট করেছি। 21-এও মেনেছি, অ্যাকসেপ্ট করেছি। 2021-এর পরে 21 আগস্ট 2021 আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি। একটা লোক দেখান যার নামে, আমি যতদিন দায়িত্বতে থাকবো, যার নামে কোনোভাবে অভিযোগ আছে। জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। এবং বলবো, পৌরসভা নির্বাচনে আমরা ডেভেলপমেন্ট কেন মানুষের পাশে গেলাম।
পঞ্চায়েত নির্বাচনে আমরা কাজকে নিয়ে মানুষের পাশে গেলাম, আমরা কাজ করেছি জমির পাট্টা সহ 53টা বাগানে হসপিটাল, 96টা বাগানে ক্রেস হাউস এবং চা বাগানে জমির পাট্টা দেওয়ার কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, নতুন জেলা ঘোষণা করেছেন। আমি বলবো এই 2024 নির্বাচন গণতান্ত্রিক দেশের গণদেবতারা জবাব দিবে এবং আস্থা এবং আকাঙ্ক্ষা আলিপুরদুয়ার জেলার মানুষ, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মানুষ কাছে আমাদের আছে। আমরা ডেভেলপমেন্ট কেনে নামেছি, এদের মিথ্যা প্রতিশ্রুতি দিই নাই, কোনো কাজের কথা নাই, কোনো গল্প নাই। আলিপুরদুয়ারকে নিয়ে কি করলেন আগে বলে দেন, আমরা মেনে যাব। কেন টিকিট কাটলেন আপনারা মন্ত্রীর, আমরা মেনে যাব। আপনার নামে অভিযোগ মন্ত্রী নিজে করেছে, কতটা টেম্পার, কতটা আনলিগাল ব্যবসা, টলামেটের ব্যবসা, কতটা পেট্রোল পাম্প, এই টাকা তোলার কাজ মনোজ বাবুর আছে। এবং ওইখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলেছিল? আমাকাগুড়িতে কেন রেলওয়ে ওভারব্রিজ হলো না, এই জবাব কি দিতে পারবে? ধন্যবাদ ধন্যবাদ মনোজ। এটা মাননীয় মন্ত্রী বলেছে। মনোজ উত্তর দিন। দেখুন, আমাদের দলের কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না সেটা তো টিএমসি কে জিজ্ঞাসা করে হবে না। আমাদের দলের একটা নিয়ম আছে যে আমাদের নির্বাচন, আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, ওনারা ঠিক করবেন কে প্রার্থী হবে হবে না। উনি বলছেন, অভিযোগ করছেন, আমি সেই অভিযোগে যাচ্ছি না, কিন্তু এনকেএস গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি বলি নাই, উনি কি বলেছেন সেটা প্রকাশ বাবু ভালোভাবে জানেন, আমি জানি না সেটা, ঠিক আছে। আমি বলছি না, NKS গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যক্তিত্ব হিসাবে একজন মন্ত্রী, একজন রুলিং সাংসদ বলতে পারে 8 বছরের বিধায়ককে উনি টেম্পারের মালিক, 15টা উনি টলামেটের ব্যবসা, উনার পেট্রোল পাম্প, একজন মন্ত্রী ভারত সরকারের। এখন এপস আছে, তার মানে এখানে কে কাজ করেছে? আমরা বলেছি, তৃণমূলের লোক বলেছে, কেউ বলে নাই। কারো যদি গাড়ি থাকে, মন্ত্রী, আপনি এপসে আপনার মারলে নামটা সাংসদ বের হয়ে বলেছে, যাবে। প্রমাণ আবার আপনাকে দিতে লাগবে। এলাকার মানুষ আপনাকে জবাব দিবে। কেন বীরপাড়াতে ফ্লাইওভার হলো না? আপনি তো বিধায়ক ছিলেন ওখানে, জবাব দিতে পারবেন? দেবেন না কেন? আপনি ওই জায়গা থেকে ডেভেলপমেন্ট থেকে কালেকশন করতেন, তার জন্য ওইখানে ফ্লাইওভার করেন নাই। এবার আমি বলি, উনি ডোলোমাইটের প্রসঙ্গ তুলেছেন, ওভারব্রিজের প্রসঙ্গ আছে, আপনারা জানেন যে ঠিক আছে ডোলোমাইট ওইখানে লোডিং আনো রেলের জন্য, কিন্তু রেল মুজনাইতে জায়গা ঠিক করেছে, রেল লাইন পেতেছে, কিন্তু লোডিং আনলোডিং জন্য তো জায়গা দরকার আছে, জমি দরকার আছে, তো জমির রাইটসটা কার আন্ডারে থাকে? স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে। এবার রাজ্য সরকারকে তো জমি দিতে হবে। রাজ্য আমি বিধানসভায় পুলক রায়কে বলেছি যে আরবি, উনি বলেন যে টাকা নেই, আমরা 100% টাকা দেব, শুধু আপনি জমিটা দিন। 100% টাকা আমি বলি, শুধু রাজ্য সরকারকে জমি দিতে হবে। একজন সাংসদ হয়, কম্পেনসেশন দেওয়ার আমি কথা লেটার করেছি কেন্দ্রকে, একজন সাংসদ হয়, বীরপাড়াতে ওভারব্রিজ হোক, আমি লেটার করেছি, আমি সাংসদ হয় লেটার করেছি, জমি দিতে পারছে না। 2016 সালে জানুয়ারি মাসে তৎকালীন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার সীতারামন তার সাথে দার্জিলিং এর এমপিএসএস আলুয়ালিয়া বান্দাপানি চা বাগান ভিজিট করেছেন, বীরপাড়া চা বাগান ভিজিট করেছেন, ডাঙ্গুয়াঝাড় চা বাগান ভিজিট করেছেন, এবং ভিজিট করে গিয়ে দিল্লি থেকে নবান্নতে ফোন করা হয়েছে চিফ সেক্রেটারিকে, আপনারা কি নতুন মালিক খুঁজেছেন? কোনো উত্তর পাওয়া যায়নি। তখন জানুয়ারির 27 তারিখ কমার্স মিনিস্টার থেকে নোটিফিকেশন হয়েছিল যে 60টা বাগান টেক ওভার করা হবে। এইবার তো সরকার তো বাগান চালাবে না, তার জন্য তো কোনো মালিক আসতে হবে। নোটিফিকেশন হয়েছিল, বিডিং হতো, কিন্তু সে সময় রাজ্য সরকারের উস্কানিতে ডাঙ্কান্স হাইকোর্ট চলে গেল। হাইকোর্ট তখন ইন্টারিম অর্ডার দিল যে এখন টেক ওভার করা যাবে না, ডাঙ্কান্সকে আবার চালানোর সুযোগ দেওয়া হোক। তাই টেক ওভারের কাজ হয় নাই এবং ডাঙ্কান্সকে আবার চালানোর সুযোগটা দেওয়া হয়েছে। তাহলে যদি রাজ্য সরকার চাইতো তাহলে ডাঙ্কান্স কলকাতাতেই থাকে, দিল্লি আর মুম্বাই তো থাকে না। তাহলে বলা উচিত ছিল যে আপনি ইন্টারফেয়ার করবে না, কিন্তু রাজ্য সরকারের